দুর্গোৎসব 2025-এ রোল সাউন্ড গপ্প আপনার জন্য নিয়ে এসেছে এই চ্যানেলের সর্বপ্রথম অরিজিনাল কাহিনী রোল সাউন্ড অরিজিনালসের এপিসোড 1 মহালয়া। অতীতের এক ভগ্ন প্রেম, জীবন চলমানের ক্লান্তি আর মহালয়ার পবিত্র রাতে কলকাতাগামী ট্রেনে ঘটে যাওয়া এক আকস্মিক সাক্ষাৎ, এই সব মিলেমিশে গড়ে উঠেছে এই হৃদয়স্পর্শী অডিও নভেলা মহালয়া। সম্মান রায়ের লেখা রোম্যান্স ধর্মী এই কাহিনী শুধুমাত্র আপনার জীবনের ফেলে আসা প্রেমকেই যে মনে করিয়ে দেবে তা নয়, পূজার আবহে বাঙালির প্রেমের যে চিরন্তন নস্টালজিয়া তাকেও জাগিয়ে তুলবে। রচনা ও নির্দেশনা সম্মান রায়, কণ্ঠ অর্পিতা দে, কেয়া চক্রবর্তী, মিলি ভট্টাচার্য এবং সম্মান রায়, সাউন্ড ডিজাইন নভনীল ভট্টাচার্য এবং প্রযোজনায় রোল সাউন্ড গপ্প। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মহালয়ার এই বিশেষ কাহিনী শুনে নিন একটি মনোরম নিরিবিলি অভিজ্ঞতা, যা পাওয়া যাবে শুধুমাত্র রোল সাউন্ড গপ্পতে। আসুন মহালয়ার সন্ধ্যায় হারিয়ে যাই ফেলে আসা স্মৃতির ট্রেনের জার্নিতে। আশ্বিন মাস, বেলা 10টার সময় ঘুম ভাঙল অনিচের। জানলা দিয়ে এক ফালি মিহি রোদ এসে পড়েছে বিছানার উপর। আজকাল 10টার আগে ঘুম ভাঙতেই চায় না তার, এক বাজে অভ্যেস হয়েছে। 3টে, 3:30-এর আগে দু চোখের পাতা এক হয় না কিছুতেই। সমতলের চেয়ে পাহাড়ের রাত নামে অনেক তাড়াতাড়ি। তাতে অনিশের সুবিধাই হয় খানিকটা। হোমস্টের কাজগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি নিজের কাজ করতে বসে পড়তে পারে। এখানে তো আর শহরের মতো কোলাহল নেই। রাতের সময়টা বেশ মন দিয়ে পড়ালেখা করা যায়। অনিশের পড়ালেখা বলতে যদিও কোনো গুরুতর বিষয় নয়, একটা বাংলা পত্রিকার সম্পাদনার কাজ করে সে। আজকাল পড়ার লোকের সংখ্যা কম হলেও লেখার লোকের সংখ্যায় কিন্তু খুব একটা ঘাটতি পড়েনি, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। দেশে বিদেশের নানান প্রান্ত থেকে লেখা পাঠায় বহু মানুষ। সেগুলো পড়ে বাছাই করতে করতেই রাতটা কেটে যায় তার। তাছাড়া নিজেও একটা উপন্যাস লেখার চেষ্টা করছে। সব মিলিয়ে রাতের সময়টা সে এতই উপভোগ করে যে ঘুমোতে যেতে সেই ভোরই হয়ে যায় প্রতিদিন। ঘুম থেকে উঠেই 2 হাত দিয়ে চোখ কচলানোর সেই ছোটবেলার স্বভাবটা এই 35 বছরেও বদলাতে পারেনি অনিশ। সেই চোখ ডলতে ডলতেই মোবাইল ফোনটা হাতে তুলে নিল সে। সর্বনাশ, 17টা মিসড কল। 7টা মায়ের, 5টা বোনের আর 5টা মামার। কি ব্যাপার? বাবার কিছু হলো? তড়িঘড়ি উঠে মায়ের ফোনে ফোন করলো অনিশ। হ্যালো হ্যালো মা। বাবা, কি কি হয়েছে? আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। বাবার কাল স্ট্রোক হয়েছে রে। হ্যাঁ, কি বলছো? কখন? কাল রাতে আমরা হসপিটালে নিয়ে এসেছি একটু আগে। মামা ছুটে ছুটে এসে সব ব্যবস্থাপনা করলো। তুই একবার আয় না বাবা। বাবা, আমি একা সব সামলাতে পারছি না। আমি আসছি। তুমি চিন্তা করো না। বাবা এখন কেমন আছে? আইসিইউতে আছে যে, অবজারভেশনে রাখবে বলেছে আজকের দিনটা, জানিস। ঠিক আছে, তুমি বেশি টেনশন করো না। আমি রওনা হচ্ছি, যত দ্রুত সম্ভব আমি রওনা হচ্ছি। অনিশ ফোনটা রেখে কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল। সেই পুরনো একটা অসুবিধা, একটা অস্বস্তি আবার যেন মাথা চারা দিয়ে উঠল তার ভেতর। কলকাতা, এই শহরটাকে তো সে বহুদিন পিছনে ফেলে এসেছে। অনেক ভেবে চিনতে
ঠান্ডা মাথায় পুরোটা প্ল্যান করেছে যাতে ওই শহরে তাকে আবার না ফিরতে হয়। ওই অলিগলি, ওই রাস্তা, বাইপাস, ঠাকুরিয়া লেক, যোগুবাজারে সেই সুঁড়িখানা, গলগ্রিনের চায়ের দোকান, এই স্মৃতিগুলো থেকে পালানোর জন্য তো সে জীবনের সর্বস্ব ত্যাগ করেছে। তাও কেন কেন পিছু ছাড়ছে না এই শহরটা তার? কেন সে অন্য কোথাও একটু শান্তি পেতে চেষ্টা করলেই আবার আবার তাকে টেনে ফিরিয়ে আনতে চায়? আবার ফোনটা তুলে নিয়ে একটা নাম্বার ডায়াল করলো অনিশ। হ্যালো, হ্যাঁ প্রধান, একটা ট্যাক্সি ডেকে দাও তো এনজেপি যাওয়ার জন্য। এনজেপিতে সেদিন ভিড় ছিল দেখার মতো। মহালয়ার আগের দিন বলে কথা। উত্তরবঙ্গে কর্মরত সকল দক্ষিণবঙ্গবাসী পুজোটা বাড়িতে গিয়ে কাটাবে বলে ট্রেনের জন্য অপেক্ষা করছে। আবার বাংলার অন্যত্র যারা কাজে থাকে তারা শিলিগুড়ি, কোচবিহারে নিজেদের বাড়ি ফিরছে। পার্বণের প্রভাব মানুষের মুখে চোখে। সবাই যেন খুব খুশি, উচ্ছ্বসিত। অন্যান্য সময় মানুষের মধ্যে যেই চির বিরাজমান বিরক্তিটা অনিশ দেখতে পায়, সেটা যেন এবার পেলই না। উল্টে যেন একটু ধাক্কাধাক্কি, একটু ঠেলাঠেলির মধ্যেও মানুষের মুখে বেশ হাসি। ও কোনো ব্যাপার না বলে আবার নিজ নিজ পথে এগিয়ে চলেছে। অথচ এই ঘটনা থেকেই অন্য সময় গালিগালাজ থেকে হাতাহাতি অবধি গড়াতে দেখেছে অনিশ। সবাই এত খুশি, উল্লসিত, অথচ তার মন উৎকণ্ঠায় ভরপুর। বাবা এখন আগের থেকে একটু ভালো আছে। পথে আসার সময় মা ফোন করে জানিয়েছে অনিশকে। কিন্তু হার্টটা বেশ দুর্বল। হতে পারে বাইপাস সার্জারি করতে হলো কিছুদিনের মধ্যেই। তাহলে তো বেশ কয়েক মাসের জন্য বাবা প্রায় শয্যাশায়ী হয়ে পড়বে। তখন মা আর বোনকে ওই অবস্থায় ফেলে রেখে অনিশ আবার কিভাবে ফিরে আসবে এখানে? এদিকে হোমস্টের ব্যবসাটাকেও তার সামলাতে হয়। মাসের পর মাস কলকাতায় বসে থাকলে কি চলে তার? এবং সে চায়ও না থাকতে। অনেক বছর আগেই তো মন থেকে শহরটাকে ত্যাগ করেছে সে। আজ থেকে 6 বছর আগেই তো সে কলকাতার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে পাড়ি দিয়েছিল ফিনল্যান্ডে। ওখানে 4 বছর গবেষণা করে অনিশ। তারপর পিএইচডি শেষ হয়ে গেলে সবাই ভেবেছিল সে কলকাতায় ফিরে এসে কোনো একটা কলেজে অধ্যাপনার কাজ করবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে সে চলে আসে দার্জিলিংয়ের কাছে একটি ছোট্ট গ্রামে। বিদেশে থাকাকালীন জমানো কিছু টাকা দিয়ে একটি হোমস্টে লিজ নিয়ে সেখানেই থাকতে শুরু করে ও ভাড়া দিতে শুরু করে। তাতে তার মোটামুটি যা আয় হয় তাতে নিজের খরচ চালিয়েও বাড়িতে বেশ কিছুটা টাকা সে পাঠাতে পারে। কিন্তু কলকাতায় কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে চাকরি করলে নিঃসন্দেহে এর দ্বিগুণ আয় করত সে। তার মতো মেধাবী ছাত্র হঠাৎ এরকম একটা নির্ণয় কেন নিল, তা নিয়ে তার আত্মীয় থেকে বন্ধুবান্ধব সবাই সন্দিহান। মূলত অনিশ ছিল সাহিত্যের ছাত্র, কিন্তু তাছাড়াও তার একটি পরিচয় ছিল। বলা ভালো, সেটিই ছিল তার আসল পরিচয়। সে ছিল কলকাতার একজন প্রথিতযশা এবং অত্যন্ত সম্ভাবনাময় নাটককার। 25 বছর বয়স থেকেই তার লেখা নাটক মঞ্চস্থ হতে শুরু করে একাডেমি, গিরিশ মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন নামি দামি স্থানে। ইউথ থিয়েটারের আইকন বলতে যা বোঝায়, অনিশ ছিল কিছুটা তাই। শহরে, গ্রামে, অন্যান্য রাজ্যে, দেশের নানা প্রান্তে নিজের লেখা নাটক মঞ্চস্থ করে অফুরান ভালোবাসা ও সম্মান কুড়িয়েছিল সে। বয়সে ছোটরা যেমন তাকে আদর্শ হিসেবে দেখত, তেমনি দিগ্গজরা তাকে দেখতেন নিজেদের যোগ্য উত্তরসূরি হিসেবে। যখন সে তার খ্যাতির একেবারে তুঙ্গে, তখন হঠাৎ কি এক অজ্ঞাত কারণে অনিশ বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কত লোকজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা ওকে বোঝায়, বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনিশ কারও কথা শোনেনি। কি এক অজানা কারণে যেন নাট্যচর্চার প্রতি একটা গভীর অভিমান ও ক্ষোভ জন্মেছিল তার।
সেই থেকে সে নাটক ও কলকাতা শহর এই দুইয়ের সাথেই নিজের নারীর টান ছিন্ন করে ফেলে। দার্জিলিং মেল এলো নিজের নির্ধারিত সময়ের 15 মিনিট পর। শেষ মুহূর্তে টিকিট কাটার ফলে এই ভিড়ের বাজারে 3AC-তে জায়গা পায়নি সে, এমনকি 2AC পর্যন্ত পুরো ভর্তি। অগত্যা অনেক বেশি ভাড়া দিয়েই তাকে এসি ফার্স্ট ক্লাস বুক করতে হয়। কোচগুলোর ওপর চোখ বোলাতে বোলাতে অনেকটা সামনের দিকে হাঁটার পর নিজের কোচটা আবিষ্কার করলো অনিশ। দ্রুত উঠে গিয়ে নিজের কূপে ঢুকে জিনিসপত্র রাখলো তার জন্য নির্ধারিত সিটটায়। জিনিস বলতে একটা ল্যাপটপের ব্যাগ আর একটি ট্রলি। কূপটায় আরও 3 জন থাকার কথা, যদিও এখনও তারা কেউ এসে পৌঁছয়নি। ভালোই হয়েছে, আরাম করে নিচের একটি সিটের রেল কর্তৃপক্ষর দেওয়া চাদরটা ছড়িয়ে একটা বই হাতে বসে পড়ল অনিশ। ট্রেন ছাড়তে এখন আর 10 মিনিট মাত্র বাকি। তার সহযাত্রীরা এখনো এসে পৌঁছলো না। তাহলে কি অন্য কোনো স্টেশন থেকে উঠবে? না, তা তো নয়, কারণ কামরায় ওঠার সময় চার্টে দেখেছে অনিশ এনজেপি থেকেই বুকিং রয়েছে। এই ভিড়ের বাজারে রাস্তায় আটকে পড়েনি তো? কে জানে, তার মতোই কেউ হয়তো বাড়ি ফেরার জন্য শেষ মুহূর্তে ফার্স্ট ক্লাস বুক করেছে। ভিড়ের জন্য ট্রেনটা মিস করে গেলে অচেনা মানুষগুলোর জন্য কেমন যেন উদ্বেগী হতে লাগলো অনিশের। হঠাৎ অনিশের মনের ভাবনাগুলোকে চমকে দিয়ে হই হই করতে করতে কামরায় ঢুকলো 3টি মেয়ে। বয়স আন্দাজ 25 থেকে 30-এর মধ্যে। পরনে জিন্স, ওভারসাইজ টি শার্ট বা শার্ট ইত্যাদি। চোখে সানগ্লাস 3 জনেরই। এক হাতে ব্যাগ, অন্য হাতে ট্রলি সামলাতে গিয়ে নিজেরা হিমশিম খেয়ে নিজেদের ওপরেই হাসতে হাসতে ঢুকলো যেন তারা। তাদের মধ্যে একজনের পরনে হলুদ টি শার্ট, ঢোলা জিন্স, চুলের রং ঈষৎ বাদামি। মেদহীন শরীরের গঠন দেখে মনে হয় সে অবাঙালি, নয়তো নিশ্চয়ই খেলাধুলার সাথে যুক্ত। সানগ্লাসের তলা থেকে তার চোখ দুটো দেখা যাচ্ছিল না, কিন্তু কামরায় ঢোকার সঙ্গে সঙ্গেই অনিশের দিকে নজর পড়তেই সেই চোখ যে আটকে গেছে তার নিজের চোখের সাথে, তা অনিশের বুঝতে বাকি রইল না। অনিশের হাত থেকে সদ্য জ্বালানো সিগারেটটা ছিনিয়ে নিয়ে নর্দমায় ফেলে দিল জিনিয়া। অনেক হয়েছে, এবার ছাড়ো। আরে কত দাম জানো ওটার? সিঙ্গেল পাওয়া যায় না, 250 টাকার প্যাকেট। তো সিদ্ধার্থ শর্মার কি হলো দেখলে না? 40 বছর হতে না হতেই হার্ট অ্যাটাক, সব শেষ। ওর যে গার্লফ্রেন্ডটা, আরে যে বিগ বসে ছিল, ওর এখন কি হবে বলো তো? হ্যাঁ, সে আমি বুঝতে পারছি ওর গার্লফ্রেন্ডের প্রতি তোমার বিশেষ দুর্বলতা আছে, কিন্তু তার প্রতি সমবেদনা জানাতে গেলে আমার সিগারেট কাটতে হবে। তোমার ইয়ার্কিগুলোও না আজকাল তোমার মতোই হয়ে যাচ্ছে, নিরস ক্যাবলা। অনিশ একটা কংক্রিটের পাইপের উপর বসেছিল। চায়ের দোকানের পাশটায় ওখানে বসেই বেশিরভাগ ছেলেমেয়েরা চা সিগারেট খায়। হঠাৎ এক লাফে সে উঠে পড়ল পাইপটার ওপর। জিনিয়া সমেত আশেপাশের লোকজনও অবাক ওর ওই অপ্রত্যাশিত কর্মকাণ্ডটা দেখে। Now fair Hippolyta, our nuptial hour draws on apace. 4 happy days bringing in another moon. But oh, methinks how slow this old moon wanes. She lingers my desires like to a step-dame or dowager, long withering out a young man revenue. ভালো হয়েছে, ভালো হয়েছে। অনিশের এই আকস্মিক নাট্য উপস্থাপনায় আশেপাশের লোকজনদের মধ্যে একটা ফিসফাস ও মৃদু স্বরে হাসির রোল উঠল।
জিনিয়া ততক্ষণে দু হাতে নিজের মুখ লুকিয়েছে। তাকে দেখে অনিশ হাসতে হাসতে তার ওই পাইপ রূপী মঞ্চ থেকে নেমে এসে আবার আগের মতো তার পাশে বসল। তবে হিপোলিটা, এই পারফরমেন্স দেখার পরও কি আমার জন্য ক্যাবলা শব্দটি আর ব্যবহার করবে তুমি? রাস্তাঘাটে তোমার সাথে বেরোনোটাই দায়। এক রাশ লজ্জায় রাঙা মুখে আর চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল জিনিয়া। আর হিপোলিটাটা আবার কে? হ্যাঁ, আমার হবু বউ। তোমাকে কবে পাঠিয়েছি স্ক্রিপ্টটা? 1 সপ্তাহের মধ্যে শো, আর তুমি এখন বলছো হিপোলিটা কে? জিনিয়া জিভ কাটল। অনিশের রাগটা বেদমই হয়েছিল, কিন্তু হঠাৎ জিনিয়ার মুখটা ওই ভঙ্গিমায় এমন শিশু সুলভ রকম মিষ্টি দেখতে লাগলো যে সে আর কিছু উচ্চারণই করতে পারল না মুখ দিয়ে। সরি। আরে গত 2 সপ্তাহ এমন ব্যস্ততা গেল, পরপর আমার শ্যুট ছিল 3টে, একদম পড়া হয়নি। আমি আজ বাড়ি গিয়েই পড়ে ফেলবো, প্রমিস। আর তাছাড়া এই যে দেখা করলাম আমরা, তুমি আমায় একটু চরিত্রটা বুঝিয়ে দাও এখনই। না 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 না, ওসব আবদার হচ্ছে না, বাদ দাও। তুমি কারি শ্যুট করবে, টাকা কামাবে, আর আমি তোমাকে প্রাইভেট টিউশনই দেবো? না। তো তুমি আমায় শ্যুটের টাকাগুলো দিয়ে দাও, তাহলে আমি শ্যুট করবো না, আর শুধু তোমার থিয়েটারটাই করবো মন দিয়ে। আমায় বিয়ে করে নাও, তাহলেই তো ঝামেলা চুকে যায়। আমার সব টাকা তাহলে তোমার হবে। কি করবে? ওই দেখ আম বাগান। ট্রেনটা মালদা ঢুকে গেছে। অন্ধকারে জানলার বাইরে যে খুব বিশেষ কিছু দেখা যাচ্ছে তা নয়, তাও অনিশের সহযাত্রীদের মধ্যে একটি মেয়ে একদম জানলার কাছে চোখ লাগিয়ে বসে বাইরের দৃশ্য আহরণের চেষ্টা করে যাচ্ছে। দেখ, আম বাগান না পচা ডোবা কিছুই বোঝা যাচ্ছে না, অন্য মেয়েটি বলল। আম বাগান কেন, তুই চাইলে গার্ডেন অফ ইডেনও দেখতে পাবি এখান থেকে। তোর মনে তো এখন আলাদাই আনন্দ, কাজ শেষ, ফুল পেমেন্ট পেয়ে গেছিস, সামনে পুজো, তারপর বয়ফ্রেন্ডের সাথে গোয়া ট্রিপ। বাবা। প্রথম মেয়েটি যেন অনিশের দিকে এক ঝলক তাকালো, একটু ইতস্তত হয়ে, তারপর আবার নিজের বন্ধুটির উদ্দেশ্যে বলল, কি যাতা বকছিস তুই? ও জিনিয়াদি, তুমি কিছু বলবে ওকে? অনিশ যেন খানিকটা আশাবাদী হয়ে উপরের বাদটার দিকে তাকালো। কূপে ঢোকা মাত্র অনিশের সাথে চোখাচোখি হওয়ার পর সিটের তলায় নিজের ট্রলিটা ঢুকিয়ে জিনিয়া সেই যে উপরের বাড়তে উঠে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়েছে, একবারের জন্য এপাশ ফেরেনি। অনিশ অনেকবার বই থেকে মাথা তুলে দেখার চেষ্টা করেছে, একবার যদি মুখটা দেখতে পায়, একবার যদি দেখে যে সেই ডাগর চোখ দুটো তার দিকেই চেয়ে আছে। কিন্তু জিনিয়া সেই যে মুখ ঘুরিয়েছে আর ফিরে তাকায়নি। ওর কথা ছাড়, অন্য মেয়েটি বলল। ওর যে কখন কি মুড হয় বোঝা দায়। আসার সময় কত কথা, ট্রেনে উঠে খেলবো, উনো খেলবো, আমরা মজার মজার রিল করব, ইংল্যান্ড ট্রিপটার গল্প করব। হ্যাঁ, কোথায় কি, এসে থেকে উপরে উঠে একেবারে গুম মেরে গেছে। জিনিয়া কোনো উত্তর করল না। কিছুক্ষণ পর প্যান্ট্রি থেকে একজন এসে রাতের খাবার দিয়ে গেল। অনিশ এবার খুবই আশাবাদী যে জিনিয়ার মুখটা সে আবার এত বছর পর বেশ কিছুক্ষণের জন্য ভালো করে দেখতে পাবে। খাবার খেতে তো সে নামবেই, সে কি তার দিকে তাকাবে, নাকি কোনো কারণে চোখে চোখ পড়ে গেলে মুখটা ঘুরিয়ে নেবে, বা এমনভাবে দৃষ্টি সরিয়ে নেবে যেন যেন তাকে চেনেই না? যদি সত্যি তাই হয়, অনিশ কি মেনে নিতে পারবে? এত চেনা, এত কাছ থেকে দেখা, এতবার যেই চোখ দুটোয় চোখ রেখে নানান সুখ দুঃখের ভালোবাসার কথা বলেছে, সেই চোখের দৃষ্টিতে যদি আজ সেই ফেলে আসা দিনগুলোর কোনো রেশই না দেখতে পায়, সে আর ভাবতে পারল না অনিশ।
জিনিয়াদি, জিনিয়াদি, এবার তো নেমে এসো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো এসিতে। একজন মেয়ে হাঁক দিল। জিনিয়া এবার উঠে বসলো উপরের বার্থটায়। অনিশ প্রায় নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে তার অভিব্যক্তি দেখার জন্যে। সে প্রথমে তার আগুনে বাদামি অবিন্যস্ত চুলগুলো খোঁপা করে বাঁধল মাথার উপর। অনিশের মনে পড়ে গেল সেই খোঁপা বেঁধে সে যখন তার সাথে দেখা করতে আসতো ঢাকুরিয়া লেকে, তার সরু গলার উপর মুখটা যেন আরো আকর্ষক লাগতো তখন। নির্মেদ গাল আর চোয়ালগুলো যেন ধারালো ছোড়ার মতো চকচক করে উঠত পরন্ত সূর্যের আভায়। সে যখন এসে লেকের ধারে একটা নির্দিষ্ট বটগাছের কাছে অপেক্ষারত অনিশের পাশে বসত, অনিশের এখনো মনে পড়ে মোলাকাতের প্রথম কয়েক মিনিট সে কোনো কথা বলে উঠতে পারত না। একটা সিগারেট ধরিয়ে নিত বা এদিক ওদিক তাকিয়ে চিন্তার অছিলা করত। আসলে ভেতর ভেতর যে তার একটা তোলপাড় চলছে, তার বুকের ভেতর যে কেউ সজোরে দামাবা বাজিয়ে চলেছে, সেটা সে কোনোভাবেই জিনিয়াকে বুঝতে দিতে চাইতো না। জিনিয়া এবার আস্তে আস্তে নামলো উপরের বার্থ থেকে। তারপর পায়ে চটি গলিয়ে কামরাটা থেকে বেরিয়ে গেল। কিন্তু একটা খটকা লাগলো অনিশের। জিনিয়ার চোখে কি জল দেখতে পেল সে? তার বান্ধবীরা তো ছিল, তারা যদি খেয়াল করতো নিশ্চয়ই তারা প্রশ্ন করতো তাকে, কিন্তু তারা আর খেয়াল করবেই বা কি করে? তারা তো ব্যস্ত গোগ্রাসে গিলতেই। আর তাছাড়া জিনিয়াকে সে যেভাবে লক্ষ্য করে, এমনকি আজও মনে হয় না সেই গুরুত্ব বা সূক্ষ্মতা দিয়ে আর কেউ তাকে লক্ষ্য করতে পারবে। জিনিয়া ফিরে এলো কয়েক মিনিট পর। চোখে মুখে জল দিয়ে হাত ধুয়ে এসে সে অনিশের উল্টো দিকের বাতটায় বসতে গিয়ে দেখল বাকি দুজন খাবার সাজিয়ে বসার ফলে জায়গাটা একটু কমতি হচ্ছে। সে নিজের খাবারের ট্রেটা নিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, তখনই আরেকটি মেয়ে বাধা দিয়ে উঠল। আরে, ওপরে উঠে খাবে কিভাবে? ওই সিটটায় বসো না। ও দাদা, একটু জায়গা দিন তো, সরুন সরুন। অনিশ একটু নড়ে চড়ে সিটের একদিকে সরে গেল। জিনিয়া কোনো কথা না বলে সিটের অন্য প্রান্তে বসে পড়ল। চুপচাপ খেতে লাগলো অ্যালুমিনিয়াম ফয়েল থেকে। অনিশও খেতে শুরু করলো। মাঝে মাঝেই সে খাবার থেকে নিজের দৃষ্টিটা জিনিয়ার মুখের দিকে চলে যাওয়া থেকে নিজেকে কিছুতেই আটকাতে পারছে না। জিনিয়া কিন্তু একবারও তাকালো না তার দিকে। মেয়েরা বোধহয় এটা ভালো পারে, কারোর অস্তিত্বকে এইভাবে নির্দ্বিধায় নস্যাৎ করে দিতে। অনিশের মনে কষ্ট হচ্ছিল, কিন্তু সেটা এত কাছাকাছি এসেও জিনিয়ার তার অস্তিত্বকে অস্বীকার করার জন্য নয়। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল এখন জিনিয়ার চোখের আশপাশটা কেমন কেমন ফুলে আছে। তার চোখে যেই জল সে কিছুক্ষণ আগে দেখেছিল তা তার মনের কল্পনা নয়। অনিশের কিছুতেই ঘুম আসছিল না। মাথার মধ্যে অনেক রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। একে বাবার শরীরের অসুস্থতার দিকটা, তাকে কতদিন কলকাতায় থাকতে হবে সে জানেই না। এদিকে তার শহরটা ছাড়ার পিছনে যে মূল কারণ, সেই জিনিয়া, যার সামনাসামনি যাতে তাকে কখনো না হতে হয় সেই জন্য সে প্রথমে বিদেশে, তারপরে বিভুঁয়ে পাড়ি দিয়েছিল, সেই জিনিয়া নাকি এখন তার থেকে মাত্র 5 হাত দূরে একটি বার্থে শুয়ে আছে। কত জমা কথা, কত ক্ষোভ, কত অভিমান না জানি এই 5 হাতের মধ্যে পাহাড় হয়ে উঠে দাঁড়িয়েছে। কি এমন চেয়েছিল অনিশ জিনিয়ার কাছে? একটু সময়,
থিয়েটারের জন্য, নাকি থিয়েটারের অছিলায় তার নিজের সাথে কাটানোর জন্য? হয়তো হয়তো তাই। জিনিয়া তো চেয়েছিল নিজের মতো করে বড় হতে, মডেলিং করতে। তার থিয়েটারের প্রতি আকর্ষণ যে খুব গভীর ছিল তা নয়, বরং তার থেকে বেশি টান তার ছিল অনিশের প্রতি। সেই জন্যই হয়তো বারংবার কাজকর্মের বহু চাপ থাকা সত্ত্বেও সময় সে ঠিক বার করে নিত থিয়েটারের রিহার্সালের জন্য। আসলে তা ছাড়া তো আর কোনো উপায় ছিল না তার অনিশের সাথে দেখা করার। 19 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে মনোজকে বিয়ে করেছিল জিনিয়া। তখন মনে হয়েছিল এই স্বপ্নের পুরুষটিকে হারালে জীবনে আর কখনো বোধহয় সত্যিকারের প্রেমের সান্নিধ্য সে পাবে না। বয়ঃসন্ধির প্রথম প্রেমের চাইতে বড় মায়া তো কিচ্ছু হয় না এই পৃথিবীতে। সেই সময় যাকে স্বপ্নের পুরুষ বলে মনে হয়েছিল, 3-4 বছর যেতে না যেতেই তার কুৎসিত আগ্রাসী চেহারাটা যখন জিনিয়ার কাছে বেরিয়ে পড়ে, তখন তার কিছু করার ছিল না। বাবা মায়ের সাথে তো সম্পর্ক ছুতো করেই ফেলেছে। একটা 22-23 বছরের মেয়ে সম্পূর্ণ একা কিভাবে কাটাবে জীবনটা? প্রথাগত পড়াশোনাটাও যে তার শেষ হয়নি মনোজের সাথে ঘর করতে গিয়ে। মডেলিংয়ে কিছু পরিচিত বন্ধু বান্ধবরা ছিল, তাই একটা সুযোগ হয়ে গিয়েছিল। সেটিকে আঁকড়ে ধরেই কোনো ক্রমে জীবনের এই খরা স্রোতে ভাসিয়ে রেখেছিল সে নিজেকে, যখন হঠাৎ অনিশ তার জীবনে এসে পড়ে। অনিশ শিক্ষিত, গুণী এবং সর্বোপরি তার প্রতি খুবই যত্নশীল। তাকে সম্মান করে, তার ভালো লাগা খারাপ লাগার হিসেব রাখে। অনিশের মতো হাস্যরস খুব কম পুরুষের মধ্যে দেখেছে সে। মনে মনে অনিশ যে তাকে অনেকটা ভালোবাসে সেই বিষয়ে জিনিয়া যথেষ্ট অবগত ছিল। তার ভালোও লাগতো খুব অনিশের মনোযোগ, তার অব্যক্ত প্রেমের অভিব্যক্তিগুলো নিজের উপর ঝরে পড়তে দেখতে। ভাগ্যবতীও মনে হতো নিজেকে। এমন প্রেমিকই তো সে চেয়েছিল। জীবনে এমন দ্বিতীয় সুযোগ কজন পায়? কিন্তু আবার অজানা ভয়ও ছিল একটা তার মনে। ভালোবাসাকে সে বদলে যেতে দেখেছে যখন দুজন মানুষ এক ছাদের তলায় 4 দেওয়ালের মধ্যে এসে পড়েছে। দেখেছে কিভাবে অভ্যাসের করাল গ্রাসে মন ও শরীরের মধ্যে হওয়া সেই মৃদু মন্দ প্রত্যাশাগুলো আস্তে আস্তে নিভে যায়। তাই সে অনিশের ভালোবাসাটা নিয়ে যে ঠিক কি করবে তা বুঝে উঠতে পারে না। তার মনে হয় যদি সম্পর্কের এই গতি প্রকৃতিটা, যেখানে অঙ্গীকার নেই অথচ রয়েছে অমোঘ প্রেম, যেখানে শরীর নেই কিন্তু গোটা হৃদয়টা রয়েছে, এইভাবেই যদি তাদের আদান প্রদান বিনিময়গুলো অবিকল, এইভাবেই যদি ধরে রাখা যেত চিরকালের জন্য। অনিশ বাথরুমে এসে একটা সিগারেট ধরালো। মনটা খুব ভার হয়ে আছে। অতীতের স্মৃতিগুলো যেন একসাথে অনেকগুলো আলপিনের মতো এসে তার মনকে বিঁধছে। জিনিয়া খাওয়া সেরে আবার তার বাড়তে গিয়ে আগের মতোই শুয়ে পড়েছে। অন্য দুটি মেয়েও কোলাহল থামিয়ে নিজের নিজের জায়গায় শুয়ে পড়েছে। এতক্ষণে বোধহয় বাকি কামরাগুলোতেও সকল যাত্রীরা ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা 6টার মধ্যে শিয়ালদহে ঢুকে যাবে ট্রেন। তখন তো আবার লট বহর নামিয়ে সবাইকে নিজের নিজের গন্তব্যে দৌড়তে হবে। তাই এখন একটু জিরিয়ে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনিশের কিছুতেই ঘুম আসছে না। তার পক্ষে অসম্ভব এই ছোট্ট কূপটায় যেই মানুষটাকে এত ভালোবেসেছে তাকে ক্ষণে ক্ষণে অচেনা হয়ে যেতে দেখতে। একটা কথা, অন্তত
একটা সৌজন্য বিনিময়, একবার অন্তত নামটা ধরে ডাকা, কিছু না হলে অন্তত আর একবার তার ওই ডাগর চোখগুলো দিয়ে কয়েক মুহূর্তের জন্য অনিশের চোখের দিকে তাকাতে তো পারত। এটুকু তো করতে পারত জিনিয়া। কি অসহ্য দম বন্ধ লাগছিল অনিশের। চোখে মুখে জল দিয়ে বাথরুমের দরজাটা খুলে হতবম্ব হয়ে গেল অনিশ। জিনিয়া তার সামনে দাঁড়িয়ে প্যাসেজে, মাথা নিচু, ভ্রু ঈষৎ কুঞ্চিত, দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। অনিশ কি করবে ভেবে উঠতে পারল না। ট্রেন ছুটে চলেছে শতাধিক মাইল গতিতে, রাতের অন্ধকার ভেদ করে। প্যাসেজে আর কেউ নেই, কেবল তারা দুজন একা। অন্তত 6 বছর পর। এই গত 6 বছরে অনিশ অনেকবার মনে মনে কল্পনা করেছে এমন একটা মুহূর্ত যদি আবার আসে জীবনে, তাহলে সে জিনিয়াকে কি বলবে। সেই কথাগুলো পাতায় লিখলে অন্তত একটা ছোটখাটো উপন্যাসের সাইজের হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই মুহূর্তে যেন তার মুখে রা ধরল না। যদি সে কিছু জিজ্ঞাসা করলে জিনিয়া জবাব না দেয়, সে কি করবে ভেবে না পেয়ে পথ ছেড়ে দাঁড়ালো। জিনিয়া ঢুকে গেল বাথরুমে। অনিশ কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সে কি কূপে ফিরে যাবে, গিয়ে আবার শুয়ে পড়বে নিজের জায়গায়? আর তারপর ভোরবেলা যখন ঘুম ভাঙবে আবার দুজন চলে যাবে আলাদা রাস্তায়। আবার হয়তো কেটে যাবে 6টা বছর তার জীবনের সবচেয়ে প্রিয় মুখটা না দেখে। আর 6 বছর পর আবার কি দেখা হবে, যদি আর কোনো দিন না হয়। বাথরুমের লকটার খট করে আওয়াজে অনিশ সম্বিত ফিরে পেল। জিনিয়া বেরিয়ে এসেছে। এবার সেও যেন কিছুটা থতমত খেয়ে গেছে অনিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে যেন প্রত্যাশাই করেনি এখনো সে এখানে থাকবে। হকচকিয়ে গিয়ে বোধহয় ভুল করে সে চেয়ে ফেলল অনিশের দিকে। কেমন আছো জিনিয়া? অনিশের মুখ থেকে তার অজান্তেই বেরিয়ে এলো কথাটা। জিনিয়াকে সে নাম ধরে কখনো সম্বোধন করত বলে তার মনে পড়ে না। ভালোবাসার মানুষের নামটা মুখে আনতে বরাবরই কেমন যেন একটা কুণ্ঠা ও রোমাঞ্চের মিশ্রিত অনুভূতি হয় অনিশের শরীরে। কিন্তু এখন সে বলে ফেলল। হয়তো অনেক দিন নামটা মুখে আনতে না পারায় একটা আকুতি তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল। ভালো। জিনিয়া একটু ইতস্তত করে বলল। তারপর খানিকক্ষণ দুজনেই চুপ, কিন্তু কেউ নিজের জায়গা থেকে নড়ল না। শিলিগুড়িতে শুট ছিল? আবার খানিকক্ষণ নীরবতা। অনিশের সাহস হচ্ছিল না আবার কিছু একটা জিজ্ঞেস করার, কিন্তু জিনিয়া চলে যাচ্ছে না দেখে সেও কিছুটা মনে বল পাচ্ছিল অন্তত দাঁড়িয়ে থাকার। তুমি কি বেড়াতে এসেছিলে? এবার জিনিয়া জিজ্ঞেস করল। আমি? না, আমি তো এখন ওই দিকেই থাকি। একটা হোমস্টের ব্যবসা করছি। আজকে কলকাতা যাচ্ছি বাবার শরীরটা খারাপ বলে। হাসপাতালে এখন, তাই আর কি। সে কি? কাকুর কি হয়েছে? হার্ট অ্যাটাক কাল রাতে। এখন কেমন আছে? কাকিমা, বোন ওরা কি হাসপাতালে? হ্যাঁ,
ওরা আছে, আমার মামা আছে। ফোন করেছিলাম রাতে খাওয়ার পর একবার। এখন তো বলছে একটু ভালোই আছে আগের থেকে। আইসিইউ থেকেও বের করে এনেছে। হ্যাঁ, মনে হলো তুমি ফোনে কাকিমার সঙ্গেই কথা বলছো বোধহয় তখন। তুমি তুমি জেগেছিলে? জিনিয়া মৃদু হাসল, তারপর বলল, শুতে যাবে না? যদি খুব অসুবিধা না হয় কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলা যায় এখানে? অনিশ নিজেই অবাক হয়ে গেল নিজের সাহস দেখে। জিনিয়া মুখে কিছু বলল না, হেলান দিয়ে দাঁড়ালো দরজার কাছে, বাইরের দিকে তাকিয়ে। অনিশও কিছুক্ষণ বাইরের উল্টো ছুটে চলা বিশ্বটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ কেটে গেল, না অনেকক্ষণ, না অনেক দিন, তারা বুঝতে পারল না। তুমি এখনো বালিগঞ্জ প্লেসেই থাকছো? অনিশ জিজ্ঞেস করল। না, 2 বছর আগে ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি যাদবপুরের দিকে চলে এসেছি। অনিশের পেটের ভিতরটা হালকা মনে হতে শুরু হলো। তার মনের একদম দোরগোড়ায় একটা প্রশ্ন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা সে করবে কি না ঠিক করে উঠতে পারছে না। তুমি কলকাতায় ফিরলে কবে? জিনিয়া প্রশ্ন করল। কলকাতার ফেরা হয়নি। পিএইচডি করার সময় এই হোমস্টেটা লিজে নিই। 2 বছর ধরে ওখানেই আছি। আর থিয়েটার? অনিশের চোখে জল এলো। থিয়েটার, থিয়েটারকে তো সে সেই দিনই ছুঁড়ে ফেলেছিল নিজের জীবন থেকে, যেদিন গৌরপ্রসাদ হলের গ্রিন রুমে রিহার্সালের পর তাকে আর শ্রেয়াকে একসাথে দেখতে পায় জিনিয়া। জিনিয়ার সেদিন আসার কথা ছিল না, যদিও তার শ্যুটের জন্য সে আসতে পারবে না বলেই দিয়েছিল। কিন্তু কোন এক ফাঁকে যে সে চলে এসেছিল অনিশের সাথে দেখা করবার জন্য, কে জানে। আর কে বা জানতো যে সে সোজা গ্রিন রুমে ঢুকবে। ততক্ষণে তো রিহার্সাল শেষ করে বেশিরভাগ কর্মী বেরিয়ে গেছে। শ্রেয়া আর অনিশ শুধু থেকে গেছিল, যেমন তারা মাঝে মাঝেই থেকে যেত। কেন যে সে থেকে যেত অনিশ অনেকবার ভেবে দেখার চেষ্টা করেছে পরে। শ্রেয়াকে কি সে ভালোবাসতো? না, একটুও না। ভালো সে একজনকেই বাসত, কিন্তু তার কাছ থেকে ক্রমাগত কাঙ্ক্ষিত স্বীকারোক্তি, সেই ভালোবাসার স্বীকৃতি না পেতে পেতে সে ক্লান্ত হয়ে গেছিল। আর হয়তো কিছুটা প্রতিহিংসা পরায়ণও। তার মনে হতে শুরু করেছিল জিনিয়া বোধহয় তার মনটা নিয়ে খেলা করছে। তার আবেগগুলোর যেই মর্যাদা পাওয়া উচিত জিনিয়ার কাছে, তা সে পাচ্ছে না। তখনই তার মনে হয় সেও আর ঝুলে থাকবে না। আর শ্রেয়ার সাথে তার সম্পর্কটা নিছকই তো কয়েক মুহূর্তের, শরীরের। জিনিয়া তো তার শরীরটাও স্বীকার করেনি এখনো। তাহলে বাধা কোথায়? না, থিয়েটার আর করি না। কেন? কিছু জিনিস যখন অনেকটা সময়ের জন্য দূরে চলে যায়, তখন সেটার কাছাকাছি আবার পৌঁছেও সেটাকে আর আগের মতো স্পষ্ট দেখা যায় না বোধহয়। তখনও আবছাই লাগে। জিনিয়া এবার ঘুরে তাকালো অনিশের দিকে সরাসরি। অনিশ দেখল সে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। একটু অবাকই লাগলো তার। জিনিয়ার চোখ যেন ছলছল করছিল। তার মধ্যে যেন একটা অব্যক্ত আকুতি ছিল, যেটা অনিশকে বলছিল তার মনের কথা বুঝে নিতে। জিনিয়া এগিয়ে এলো অনিশের কাছে, তার হাত দুটো ধরে
নিজের গালে রাখল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, দেখো তো এখনো আবছা লাগছে কিনা। অনিশের হাত কাঁপতে লাগলো। জিনিয়ার চোখ থেকে জল গড়িয়ে তার গাল বেয়ে নেমে এসে অনিশের হাত স্পর্শ করল। আজ মহাষষ্ঠী। 1 সপ্তাহ হয়ে গেল অনিশ কলকাতায়। লক্ষ্মী পুজোটা কাটিয়েই সে পাহাড়ে ফিরবে মনস্থির করেছে। বাবা এখন অনেকটা ভালো আছেন। অনিশ যেদিন ফিরল সেদিনই বাবাকে হাসপাতাল থেকে নিয়ে এলো বাড়িতে। অনিশ নিজে নিশ্চিত ছিল না বাবাকে অত তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসাটা ঠিক হবে কিনা, কিন্তু জিনিয়া জোর দিয়ে তাকে বুঝিয়েছিল যে বাবার এখন শারীরিকভাবে যতটা না চিকিৎসার দরকার, তার থেকে মানসিকভাবে ভালো থাকার দরকারটি বেশি। সামনে পুজো, গোটা পরিবার একসাথে শহরে আছে যখন, তিনি যদি পরিবারের সঙ্গে থাকতে পারেন তিনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জিনিয়া শিয়ালদহে নেমে বাড়িও যায়নি। তার 2 বন্ধুর সাথে জিনিসপত্র পাঠিয়ে দিয়ে সে অনিশের সাথে সোজা গিয়েছিল হাসপাতালে। সব ফর্ম্যালিটি শেষ হওয়া অবধি সেখানেই ছিল। অনিশের মা ও বোনকে সমানে মানসিকভাবে সাহস দিয়ে গেছে। বাবাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে তবে সে ফিরেছে। অনিশ তাকে ধন্যবাদটাও দিয়ে উঠতে পারেনি, আজ দেবে। মাঝে কাজকর্মের ফাঁকে দেখা করে উঠতে পারেনি জিনিয়া। প্রতিদিনই যদিও কথা হয়েছে ফোনে, ঠিক হয়েছে ষষ্ঠীর দিন একসাথে ঠাকুর দেখতে বেরোবে তারা। অনিশ নাস্তিক, সে বোধহয় গত 10 বছরে কোনো দুর্গাপূজার মণ্ডপে পাও দেয়নি। গত 6 বছর কোনো মণ্ডপ চোখেই দেখেনি। কিন্তু এই বছর ব্যতিক্রমী কিছু একটা করতেই যেন তার ইচ্ছে হচ্ছে। গত 6 বছরের যত ক্ষত মনে তৈরি হয়েছিল, মহালয়ার প্রাক্কালে সেগুলোর উপর এমন একটা মলম নিয়তি লাগিয়ে দিয়েছে যে বহুদিনকার বিশ্বাস, মতাদর্শ, সেগুলোর সাথে একটু আপোষ করতে হলেও তার সেটা নিয়ে কোনো সংকোচ হচ্ছে না। মাঝে বহু বছর যেই বন্ধু বান্ধবের সাথে কোনো যোগাযোগ সে রাখেনি, তাদের সাথে নিজে থেকে যোগাযোগ করে ইতিমধ্যে দেখা করে এসেছে। ফুরফুরে মেজাজে লাল রঙের একটা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ল অনিশ। গন্তব্য ঢাকুরিয়া লেক। ফেলে আসা দিনগুলোর স্মৃতির মধ্যে দিয়েই নতুন দিনকে বরণ করে নিতে হবে তাদের দুজনকে। লেক ধরে হাঁটতে হাঁটতে যাবে মুদিয়ালি, তারপর বাদামতলা আসার সঙ্গ, আর তারপর হাজরা হয়ে নর্থের দিকে। জিনিয়ার আগেই লেকে পৌঁছে গেল অনিশ। যেই নির্দিষ্ট গাছতলাটি তাদের ঘাঁটি ছিল একসময়, সেইখানেই গিয়ে বসল। জিনিয়াকে সে জানায়নি নির্দিষ্টভাবে কোন জায়গায় সে অপেক্ষা করবে তার জন্য, কিন্তু সে নিশ্চিত ছিল জিনিয়া ঠিক খুঁজে নেবে তাকে। লেকের ধারে একটি মণ্ডপ হয়েছে অনিশ লক্ষ্য করল। সেখান থেকে ঢাকের আওয়াজ ভেসে ভেসে আসছে। সেই আওয়াজ শুনতে শুনতে সরোবরের টলমল করতে থাকা জলরাশির দিকে তাকিয়ে অনিশের মন কেমন কেমন আচ্ছন্ন হয়ে গেল। মনে পড়ে গেল সেই ট্রেনের স্বপ্নময় রাতটা। এমনভাবেও কি পাল্টে যেতে পারে জীবন? সেই রাতে মনোমালিন্য, দুঃখ, কষ্ট একে অপরের কাছে প্রকাশ করার পর অনিশের বার্থে এসে বসেছিল দুজনে। তখন ভোর প্রায় 4টে বাজে। জিনিয়া অনিশকে বলেছিল ইউটিউবটা একবার চালিয়ে দিতে। আর কিছুক্ষণের মধ্যেই মহিষাসুর মর্দিনী শুরু হবে। অনিশ ইউটিউবে মহিষাসুর মর্দিনী চালালো। এয়ারপডের একটা দিক নিজের কানে গুঁজল, অন্যটা জিনিয়াকে দিল। জিনিয়ার মাথা তখন রাখা তার কাঁধে। পড়ন্ত বিকেলের সূর্যের আলোর লাল আভা যখন সরোবরের জলে এসে পড়েছে, তার দিকে চেয়ে থাকা অনিশ
তার কাঁধে একটি মাথা অনুভব করল।